হাই, বলছি যে আজকে আমাদের এখানে আমরা তপন থিয়েটারে এসে হাজির হয়েছি। এইখানে আজকে স্বয়ংসিদ্ধা নাটক আছে, এটাই আমাদের মূল আকর্ষণ। তার পাশাপাশি আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা দেবজিতের উদ্যোগে আর কি আমরা করছি, এবং এটাকে আমরা কমপ্লিট প্রোগ্রাম করে ছাড়বো। তো আমাদের এখানে উত্তম স্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উত্তম স্টল এখানে রাখা আছে, আর এখানে সম্বর্ধনা নিতে আসছেন বিশিষ্ট মানুষরা। তো এখানে আমরা পেয়ে গেছি অর্গানাইজারদের, একদম দেবজিৎ এবং সঙ্গীতা আমাদের আজকের এই প্রোগ্রামের অর্গানাইজার। এদের কাছ থেকে আমরা একটু আজকের এর যে বিশেষত্ব এটা নিয়ে একটু দু চার কথা শুনে নেবো। দেবজিৎ বলো। আমি আর কি বলবো, মানে এখানে কল্লোলদা আমার অনেক শ্রদ্ধেয় দাদা, বহুদিন ধরে কল্লোলদার সঙ্গে সম্পর্ক। আমি একটা ছোট প্লেসমেন্ট চালাই আর কি, জব প্লেসমেন্ট, ফেসিলিটি জব প্লেসমেন্ট বলে। তুমি খুব নভেল প্রফেশন করো, আমি মনে করি এটা একটা বিরাট বড় কাজ। মানুষকে চাকরি দেওয়ার, একজনও যদি চাকরি পায়, আমি তোমাকে অনেককে দিয়েছো তুমি, আমি জানি। হ্যাঁ, আমি বলছি এটা আমার তরফ থেকে, একজনও যদি তোমাদের উপকৃত হয়ে থাকে, এর থেকে বড় পৃথিবীতে বিশ্বে কাজ নেই। পড়াশোনার সুযোগ অনেকে দেয়, উত্তম কুমার গ্রুপ চাকরিকে থেকে দেয়। বহু লোক এসছে, ঠিক, বহু লোক হাসি মুখে গেছে, এইটুকুন বলতে পারি। তারা এই আশীর্বাদ পেয়েছি, বিশেষ করে কর্ণধার আশীর্বাদ। আমাদের ফেসিলিটি জব প্লেসমেন্টের মেন কর্ণধার আমার মিসেস সঙ্গীতা কুন্ডু। এবার ও কিছু যদি বলে। ঠিক, বলো 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 তুমি। তোমাদের আজকের যে এই যে আয়োজন, আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি তোমাদেরকে মূলত, যে আজকে যে এই যে আয়োজন তোমরা করছো, তোমরা প্রতি বছর দেবজিৎ তোমাকেও জানছি, সঙ্গীতার কাছেও শুনতে চাইবো, তোমরা একটা খুব ভালো একটা জিনিস করো যেটার সাথে আমরা নিজেদের কানেকশন খুঁজে পাই। কানেকশনটা হচ্ছে তোমরা স্বর্ণযুগের কোনো না কোনো একটা ছবিকে আনো, যেটা আমাদের নস্টালজিক করে তোলে সেই সিনেমাকে নিয়ে, এবং তোমরা নতুন করে সুন্দর করে সেটাকে মঞ্চে হ্যাঁ আমার মিসেস, মানে ও এই বাংলা সিনেমা, হিন্দি সিনেমা যেগুলো পুরোনো দিন থেকে নতুন দিনে এগুলো ধর্মী মেয়ে করা হয়েছে। ঠিক, এবার এবছর স্বয়ং সিদ্ধা হচ্ছে। ভগবতী সুন্দরী, বাহ বাহ বাহ, দারুণ দারুণ। উত্তম কুমারের 100 বছর পূর্তি, দারুণ দারুণ। সেই উপলক্ষে আমাদের গুরুর শরণার্থে করব, একদম ইচ্ছা আছে। উপরওয়ালা যদি আমাদের সাথ দেয়, ঠিক, সবার যদি ভালোবাসা পাই, অবশ্যই আমরা সেটা করব। এর আগে এছাড়াও কি কি তোমরা সুবর্ণ গোলক করেছো? সম্ভবত এর আগে সুবর্ণ গোলক করেছি, বাঞ্ছারামের বাগান করেছো, ঠিক। ধন্যী মেয়ে করেছি গত বছর, হ্যাঁ ধন্যী মেয়ে দেখেছি আমি। আর তার আগে করেছি স্বামী বিবেকানন্দ, হ্যাঁ প্রথম যেটা। তার আগে করেছি শাহজাহানটা তারও আগে, একদম ওটা দিয়ে শুরু। আচ্ছা আচ্ছা। এবার তারপর আস্তে আস্তে মানে নাটকটাকে আমার একসময় আমার এটা একটা প্যাশন ছিল, কিন্তু এখন অবস্থার পরিপ্রেক্ষিতে বা সময়ের চাপে আমি ওটা পুরোপুরিভাবে দিতে পারি না, কিন্তু ওই নেশাটা রয়ে গেছে। এই নেশাটা বজায় রাখার জন্য, আর যেহেতু এখন নাট্যমোদী দর্শক অনেক আছে কিন্তু পয়সার জন্য লোকে দেখে না, সেই জন্য আমি এখানে টোটাল ফ্রি করি। একদম 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 দারুণ ব্যাপার। আমার মেয়েও এখন নাটকের সঙ্গে যুক্ত হয়ে গেছে, একদম। আমি দেখেছি অভিনয় খুব সুন্দর, হ্যাঁ গতবারে ও নাচেও দুর্দান্ত, আমি নাচ দেখেছি আগে, ফাটাফাটি নাচে। আচ্ছা আচ্ছা, কার কাছে? আচ্ছা, বাহ দারুণ ব্যাপার। গতবার যেমন ধন্যী মেয়ে ওর নাম ভূমিকা, হ্যাঁ একদম, এবারেও স্বয়ং সিদ্ধা। বাহ 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 বাহ, খুব ভালো। মোটামুটি আপনাদের আশীর্বাদে হ্যাঁ হ্যাঁ করছে ভালো। সবথেকে বড় কথা, ব্যাক স্টেজে থেকে আমার মিসেস যেভাবে সংসার সামলেও আর আমাকে যেভাবে সাপোর্ট দেয়, এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। সত্যি সত্যি সত্যি, এটা দরকার, এটা প্রয়োজন। যেভাবে হয় একদম সেই। ওরা তো উদ্যোগ, সেখানে আমারও সেই উদ্যোগটা এসেই যায়। ওরও খুব উদ্যোগ যে অভিনয় করবে, সবই সততার সঙ্গে। ও চাকরি ব্যাপারটা খুব সততার সঙ্গে যায়। সত্যি সহধর্মিনী নামে শুধু না, কাজেও যদি সহধর্মিনী হয় ভালো, তাই না? কারো কারো ক্ষেত্রে কিন্তু বিপরীত ধর্মিনীও হয়। এই বলছি শোনো, বলছি আচ্ছা, তোমরা প্রতিবার এই যে নাটক করো, তার সাথে বিশিষ্ট জনদের তোমরা সম্বর্ধনা দাও। হ্যাঁ, অনেক বিশিষ্ট জন এসছে। তুমি একটু আমার একটা থাকে যে আমি যেহেতু একটু কানেকশনের মধ্যেও রয়েছি। তুমি করেছো, নিজেও কাজ করেছো, হ্যাঁ বেশ কিছু সিনেমায় কাজ করেছো। শ্রদ্ধেয়া সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে একটা অভিনয় করে এসেছি, সেই সুযোগ আমার হয়েছে, যেটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। মানে এটা মানে অযাচিত প্রাপ্তি। ঠিক ঠিক। যাই হোক, সেইভাবে এবারে যেমন আমাদের কাছে আসছেন শ্রদ্ধেয়া অনামিকা সাহা, বিডি মুখার্জি, বাসুদেব মুখার্জি, এবং তার সঙ্গে একজন নবাগত, যিনি কিনা রিসেন্টলি অঙ্কু কি কঠিনের নায়ক, সবাই শাহরুখ খান নামে চেনে, প্রসূন অ্যাকচুয়ালি আমার বন্ধু। ওকেও বলেছি যে নবাগত হিসাবে সংবর্ধনা। হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি তুমি এর আগে কাকে কাকে এরকম সম্বর্ধনা দিয়েছো? কয়েকজনের নাম যদি বলো। ছোট বউ দেবিকা মুখার্জি, ঠিক, যিনি ছবি দেবিকা মুখার্জি ছোট বউ নামে পরিচিত। তার সঙ্গে তারপরে দিয়েছি, মানে গত বছর দিয়েছি অরিন্দম গাঙ্গুলি, মানে হংসরাজ টিম, পুরো টিম হংসরাজকে দিয়েছি। ঠিক, তার আগে
তার আগে এমনি ওই কৃষ্ণেন্দু চ্যাটার্জি তো আমার বন্ধু, ওকে দিয়েছি। এরকম মানে আমরা দেখে নিই মোটামুটি যারা স্বর্ণযুগটাকেও এখনো ধরে রেখেছি বা যাদের টাচ এখনো পাচ্ছি তাদেরকে আনার চেষ্টা করি। ঠিক ঠিক, তুমি আমাকেও দিয়েছো। তুমি তো দাদা, সেই হিসাবে তোমাকে তো আমার দেওয়াটা একটা বিশাল ব্যাপার। এটা আমার কাছে কিন্তু বিরাট পাওনা, মানে আমি ভাবতেই পারিনি যে আমি এভাবে সম্বর্ধনা কোথাও পাবো, এবং যেখানে দিয়েছো করে রেখেছো আমি তোমাকে খুঁজে খুঁজে বার করেছিলাম। আমার মনে আছে আমি যে করে হোক আমি অস্থিরতাকে যোগাযোগ করবো, সেইভাবে আমি নিজের নেট থেকে বার করে এবং খুব খুঁজে আমার খুব ভালো লেগেছে যে একাডেমি অফ ফাইন আর্টস, হ্যাঁ একাডেমি অফ ফাইন আর্টস ওই এরকম একটা মঞ্চে পাওয়া, এটা আমার কাছে বিরাট বড় প্রাপ্তি ছিল। ওই বছরে আমি স্বামী বিবেকানন্দ করেছি। ঠিক ঠিক, ওটা আমার নিজের লেখা ছিল। ঠিক ঠিক, কারণ স্বামী বিবেকানন্দ আমি কোথাও পাইনি, আমি ওই টুকটাক একটু আধটু লিখি, সেই লেখা থেকে আমি নাটক খুবই ভালো লেখা। দেবজিৎকে আমি ছেড়ে দেবো, দেবজিৎ খুব ব্যস্ত, ওকে আর আটকাবো না। ও আমি জানি যে আমি আরো সময় চাইলে ও দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসুন, ভাস্বতী চলে গেল। ভাস্বতী, তোমার জাস্ট বাইকটা নিয়ে ছেড়ে দেবো। আপনি এসছেন, বাহ খুব ভালো, নেবো বাইক নেবো। তুমি জাস্ট দুটো কথা বলে দাও। তুমি আমাকে বলছিলে 24শে জুলাইটা, সেইটা তুমি দেখেছো সিনটা, এটা একটু জাস্ট। জুলাই অ্যাকচুয়ালি যেদিনকে উত্তম কুমার মারা গেলেন, আমি 25শে জুলাইয়ের কথা বলছি। 24শে জুলাই তো অনেক রাত্রিতে হয়েছিল, তখন তো আমাদের এখনকার যেরকম মিডিয়া এত স্ট্রং তখন ছিল না। হ্যাঁ, তো 25শে জুলাই সকালবেলা যখন স্কুলের জন্য তৈরি হচ্ছে, তখন খবরের কাগজে বড় করে লেখা মহানায়কের যে বিদায়, উনি যে মারা গেছেন, তো সেটার একটা এলো এত বড় করে খবরের কাগজে প্রথম পাতাতে শুয়ে আছেন, হাসি হাসি মুখ। আজকে থেকে দুনিয়াটা অধম হয়ে গেল। হ্যাঁ, মানে কেননা উত্তম তো নেই, তাহলে অধম হবে না তো কি হবে? নট অনলি দ্যাট, ওই যে আর আমি একটা যে এক লেখা লিখেছি, আমাদের যে বইটা আছে দেখবে, ওর মধ্যে একটা লেখা লিখেছি, জানি না ওটাকে ওটা যদি কেউ সমালোচনা করে করবে, আমি নিতে রাজি আছি সমালোচনা। ওখানে আমরা লেখা লিখেছি যে উত্তম কুমার ছিলেন রিয়াল গোল্ড, 24 ক্যারেট গোল্ড। কেন? 50, 60, 70 3 দশক উনি অভিনয় করেছেন, এবং ওই 3টে দশককেই কিন্তু স্বর্ণযুগ বলা হয়। পরেও অনেক বড় বড় অভিনেতা ছিলেন, এবং আগেও আরো বড় বড় অভিনেতা ছিলেন, কিন্তু সেই সময়গুলোকে কিন্তু বলা হয় না। ওই একজন কারণ ওই সোনাটা হচ্ছে 24 ক্যারেট গোল্ড। ঠাকুর এক জায়গায় বলেছিলেন উত্তম কুমারের আগেও কোনো নায়ক ছিল না, পরেও কোনো নায়ক ছিল না, ঠিকই বলেছেন, আমি একটা কথা বলছি, একদম বলে দিন। সেটা হচ্ছে যেদিন মারা যায় তোমাকে আমি ছেড়ে দেবো, আর কোনো অসুবিধা নেই, থাকো কিছুক্ষণ থাকো। যেদিন মারা যান গুরু, আমি তো 8:30টার মধ্যে পৌঁছে গেছি। সেই সময় সৌমিত্রবাবু আর সত্যজিৎ রায় এসেছিলেন, ঠিক সেটা স্টেটসম্যানে বেরিয়েছিল। সবাই জিজ্ঞেস করলো, তখন তো অত এসেছিল সাংবাদিক বা লোকেরা, যে আপনি কিছু বলুন। বললো সত্যজিৎ ইটসেলফ এ ফিল্ম ইন্ডাস্ট্রি। এইটা আমার মনে আছে, আজ অব্দি স্টেটসম্যানে বেরিয়েছে এই কথা। গল্প কথা বলে আপনি তো ছিলেন, আপনি তো ওই প্রসেশনে ছিলেন একদম শেষ বাবুর যে, হ্যাঁ ঠিক 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 ঠিক। আমি একদম এইসব জায়গা ট্র্যাকটা তুমি দেখেছো? রবীন্দ্রনাথ সাহাপ্রসাদ মুখার্জির পরে উত্তম কুমার ছাড়া আর কোনো নেই। আমি হেমন্ত মুখার্জি এত হয়নি, এত হয়নি। কালো রাস্তাগুলো এখানে আমরা দাঁড়িয়ে আছি, পুরো ভবানীপুর থেকে রাস্তাগুলো না এমন জ্যাম হয়ে গেছে যে লোক নড়তে পারছে না। আর সে কোথায় কোথায় সব গাছের মগ, গাছের ওপরে একেবারে হ্যাঁ হ্যাঁ, লোকে চড়ে খুব রিস্কি ভাবে, খুব রিস্কি। আমি দেখছি তো গাড়ি বাড়ির ছাদে, সে কেমন ভাবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো নিজের চোখে দেখা। ওনার সাথে সামনাসামনি হয়তো দেখার আমার সৌভাগ্য হয়, ঠিক ঠিক। তার জন্য আফসোসটা সারা জীবন থাকবে। কিন্তু এইগুলো দেখো, একটা জেনারেশন ওনাকে দেখেছে, এবার যারা দেখেনি তারাও তো ভক্ত, তাদের তো আফসোস থাকবেই, কারণ দেখেনি তারা, কিন্তু কিছু করারও তো নেই। কিন্তু একটাই ভালো জিনিস অন্যান্যদের থেকে উত্তম কুমারকে তফাৎ করে, সেটা হচ্ছে অন্যান্য আরও অনেকের, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত, কিন্তু উত্তম কুমারকে আমরা ছবিতে এত পরিমাণে দেখি যে ওইটা উনি এমনভাবে অভিনয় করেছেন। আর আমরা তো ওখানে আমাদের অনেকটা মিটে গেছে আর কি, ওনার তো, এবং নায়কটা অনেকটা বায়োপিকও ওনার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ না লাইভ কিছু হবে না, থাকবেন না, ঠিক আছে রাখলাম। হ্যাঁ ওইটা বলে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আর ওনার শেষ যাত্রায় সমস্ত যা কিছু হয়েছিল চন্দন কাঠের, সেটা সত্য বন্দ্যোপাধ্যায় অ্যারেঞ্জ করেছিল এখানে। এবং আমার একটা ভাগ্য, আমি তো পা ছুঁতে পারিনি, কিন্তু ওই গোপবন্ধু সুন্দর ওই খাটে করা হয়েছিল, ওই খাটটার লাস্টে এতে শব্দা শুনেছিলাম। বাহ, এইটা আমার মানে স্মৃতি হয়ে আছে। আর বাড়িতে তো গেছি তখন অনেক। আপনি তো গেছেন, একাধিকবার গেছেন। ময়লা স্ট্রিটটা কত দূর এখান থেকে? ময়লা স্ট্রিট আপনি
থিয়েটার রোড দিয়ে গেলেই আমার একবার যাওয়ার ইচ্ছা আছে। আমি হাই রোডেও গেছি, মহারাজ স্ট্রিটটা যাওয়া হয়নি। বন্ধ তো সুপ্রিয়া দিয়ে বন্ধ হোক, জাস্ট জায়গাটা দেখা, লোকেশনটা দেখা। ও লোকেশন দেখতে পারবো ওই হ্যাঁ। স্কুলটা অশোকা হাই স্কুলের পেছনে আচ্ছা আচ্ছা, বা বেলভিউ যেতে হবে, একবার যাবো, আপনাদের সাথে যাবো মহারাজ স্ট্রিটটা। হেলালদা, উত্তম কুমার নিয়ে অনেক কথা হচ্ছে। আচ্ছা আমাদের এই স্টলও হয়েছে, বসুন, আপনি বসুন, আপনি বসুন। তো স্টল এখানে চলছে আমাদের উত্তম কুমার স্টল। তো আমাদের খবরও বেরিয়েছে এখানে, দেখুন স্টলে অনেক কিছু আছে। স্টলটা একটু সবাইকে দেখিয়ে দিই। ওই সবাইকে নিয়ে বই আছে, তাছাড়া আমাদের নিজেদের যেগুলো প্রোডাকশন সেগুলো রয়েছে, ক্যালেন্ডার আছে, চাবির রিং এবং এই পকেট বুক এগুলো আছে। হ্যাঁ, তো আপনি একটু দুটো কথা বলুন আমাদেরকে এই আজকের এইটা নিয়ে, এবং উত্তম কুমারকে সংক্রান্ত কিছু দুটো কথা। দেখো, উত্তম কুমার তো চিরকালেরই। ওনাকে বলে দিই, উনি বাচিক শিল্পী, খুব নামকরা, হীরালাল শীল। হ্যাঁ, বহু গুণী মানুষের ইন্টারভিউ নিয়েছেন, এখনও উনি শ্রুতি নাটকের সাথে যুক্ত, এবং বহু অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠানও উনি কিন্তু অ্যাঙ্কারিং করেন। হীরালালদা একটু বলুন। হ্যাঁ, উত্তম কুমার চিরকালে, কোনো সময় বাঁধা যায় না, কোনো তারিখে বাঁধা যায় না, ওটা একেবারে বলা যায় সেই সমুদ্রের জলের মতো। তা এই উত্তম কুমারকে নিয়ে এই যে প্রচেষ্টা, উত্তম কুমার স্বর্ণযুগের, এটা সত্যি মনে রাখার মতো হওয়া উচিত। কারণ এখনও এই প্রজন্মের যারা উত্তম কুমার সম্বন্ধে বিশেষ কিছু জানে না, যেটুকু জানে, যেটুকু দেখে, সেটুকুই বোঝে, তাও তাদের মধ্যে কতটা ছাপ ফেলে আমার জানা নেই। এইরকম প্রদর্শনী, এরকম স্টল যদি অন্তত বছরে 3বার 4বার হয়, শতবর্ষ বলেই নয়, তা এরকম হলে হবে কি, কেন এই সময়টা হচ্ছে যতটা ধাক্কা দেওয়া যায় হার্টকে, ততটাই কিন্তু হার্ট সচল হয়। সুতরাং মাইন্ড, হার্ট এইগুলোকে সচল করতে গেলে এই ধরনের প্রদর্শনী প্রয়োজন আছে, এবং আমার বিশ্বাস উত্তম কুমার স্বর্ণযুগ এই কাজটা করতে পারবে। কারণ ওদের ভেতরে যে প্যাশনটা আছে, যে আবেগটা আছে, সেটা কিন্তু ছড়িয়ে দিতে পারবে এই প্রজন্মের যুবক যুবতীর মধ্যে। আমার তো এইটা বিশ্বাস। থ্যাংক ইউ হীরালালদাকে অনেক ধন্যবাদ। আমি এখানে লাইভটা আপাতত বন্ধ করছি, এবং আমরা আমাদের কাজে এখন ফিরে যাব, পরে আবার আসছি ধন্যবাদ, নাটকের সময়। ধন্যবাদ।